আমরা আজকে আমাদের কোর্স 3 ইংলিশ অনার্স CCEG 03 সেইটার মডিউল 1 ইউনিট 1 ইংল্যান্ড ফ্রম 1603 to 1660 সোসাইটি অ্যান্ড পলিটিক্স এইটা নিয়ে ডিসকাস করব। মডিউল 1 ইংল্যান্ড আফটার কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট, যিনি মারা যাওয়ার পর ইংল্যান্ডের সোসাইটিতে কি হচ্ছিল, কেমন পজিশন ছিল সেটা জানবো আমরা এইবার। আমরা জানি যে এলিজাবেথ ফার্স্ট ছিলেন লাস্ট টিউডার কিং। তো উনি টিউডার রেজিম যেটা ছিল সেটা যাওয়ার পরে প্রথম আসছেন জেমস দ্য ফার্স্ট। তার আগে আমরা একটু ইম্পর্টেন্স অফ 1603 to 1660 কি একটু জেনে নিই। The Tudors ruled England for 180 years, starting with Henry VII becoming the King of England in 1485, and Queen Elizabeth passing away in 1603. তাহলে টিউডারদের কত সাল থেকে শুরু হয়েছিল তাদের যাত্রাপথ? 1485 সাল থেকে হেনরি VII সাথে শুরু হয় এবং শেষ হয় 1603 সালে কুইন এলিজাবেথ মারা যাওয়ার সাথে। এইগুলো এমসিকিউ হিসেবে অ্যাসাইনমেন্টে আসতে পারে। আমি যখন পড়াবো আমি সাথে সাথে এগুলো একটু মার্ক করতে থাকবো, বলতে থাকবো, যদি মনে হয় একটু লিখে নেবেন। The Tudor age had the best time in Queen Elizabeth's reign and the best poet in Shakespeare. With the death of the Queen ends the Tudor age and starts the Stuart era. In this opening unit, you will learn about. তাহলে আমরা কাদের সম্পর্কে জানবো? টিউডার এজ সম্পর্কে আমরা জেনে নিয়েছি। এইবার আমরা জানতে পারবো স্টুয়ার্ট এজ সম্পর্কে। স্টুয়ার্টদের যে রাজবংশ তাদের এবার শুরু হচ্ছে যাত্রাপথ, সেইটা সম্পর্কে জানতে পারবো। এখানে আমরা জানতে পাচ্ছি যে টিউডার এজের সব থেকে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ যদি কেউ থেকে থাকেন মনার্ক, তিনি হচ্ছেন কুইন এলিজাবেথ। সেটা সবচেয়ে বেস্ট টাইম ছিল। আর সবচেয়ে বেস্ট পোয়েটকে আমরা জানি শেক্সপিয়ার। Rather we can also say that he was a playwright also, কিন্তু এখানে শুধু পোয়েট হিসেবেই তাকে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। The importance of 1603 and 1660. We have noted above that 1603 is the end of the rule of Tudors and the beginning of the rule of the Stuarts. As in 1660, Charles II was restored to the throne, which marks the restoration period in history. The Stuarts, however, ruled up to 1714 to closing with the reign of Queen Anne, who ruled from 1702 to 14. তাহলে 1603 সালে টিউডারদের রাজত্ব শেষ হয় এবং স্টুয়ার্টদের রাজত্ব শুরু হয় এবং 1660 সালে চার্লস II তার মনার্কি আবার রেস্টোর করা হয়, নতুন করে তাকে আবার সিংহাসনে বসানো হয় এবং সেইটা ইতিহাসে রেস্টোরেশন পিরিয়ড হিসেবে বিখ্যাত। স্টুয়ার্টরা যদিও 1714 সাল থেকে রাজত্ব শুরু করেন এবং সেটা শেষ হয় কুইন অ্যান তার রাজত্ব দিয়ে এবং সেটা মোটামুটি চলতে থাকে 1702 থেকে 1714 পর্যন্ত। কুইন অ্যানের রাজত্ব শুরু হয় 1702 থেকে এবং শেষ হয় 1714 সালে। পলিটিক্যাল কন্ডিশন। তো এইবার দেখা যাক পলিটিক্যাল কন্ডিশন যেটা রয়েছিল 1603-এর পরে স্টুয়ার্টদের সময় সেটা কীরকম ছিল। জেমস দ্য ফার্স্ট, প্রথম রাজা জেমস। We shall now have a brief account from the rulers of 1603 to 60 and see the political condition in England during these 58 years. এই 58 বছর ধরে 1603 থেকে 1660 পর্যন্ত যে স্টুয়ার্টরা রাজত্ব করতেন তাদের সময়কার রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল ইংল্যান্ডে সেটা সম্পর্কে আমরা জানব। আফটার কুইন এলিজাবেথ, হার কাজিন জেমস দ্য সিক্সথ অফ স্কটল্যান্ড 1567 থেকে 1625 সাল পর্যন্ত তিনি রাজা হন এবং জেমস দ্য ফার্স্ট নামে ইংল্যান্ডে রাজত্ব শুরু করেন। কে না? কুইন এলিজাবেথের কাজিন। আমরা জানি কুইন এলিজাবেথের কোনো সন্তান ছিল না। And his son Charles the First ruled from 1625 till 1649. এবং জেমস দ্য ফার্স্টের পরে চার্লস দ্য ফার্স্ট তিনি রাজত্ব শুরু করেন। জেমস দ্য ফার্স্টের ছেলে 1625 থেকে তিনি রাজত্ব করেন 1649 সাল পর্যন্ত। James the First is generally held to be the most learned man who ever occupied the British throne.
ব্রিটিশ যে সিংহাসন সেটা যারা অধিগ্রহণ করেছিলেন, যে রাজা রানীরা যারা ছিলেন, তাদের মধ্যে ধরে নেওয়া হয় জেমস দ্য ফার্স্ট ছিলেন সবচেয়ে শিক্ষিত এডুকেটেড একজন মানুষ। হি ওয়াজ হাইলি এডুকেটেড, তিনি উচ্চশিক্ষিত ছিলেন। হি রোট সাম পিসেস অফ প্রোজ অ্যান্ড ভার্স, তিনি বেশ কিছু গদ্য এবং কবিতা লিখেছেন। হি ওয়াজ এ গুড রিডার অ্যান্ড এ গুড রাইডার অ্যাজ ওয়েল, তিনি খুব ভালো বলবো পাঠক ছিলেন এবং তার সাথে সাথে বেশ ভালো চালকও ছিলেন। হি হ্যাড এ নাইস সেন্স অফ হিউমার অ্যান্ড লার্জ আইডিয়াস, তার যে রসবোধ সেটা খুব ভালো ছিল এবং তার জ্ঞানও ছিল যথেষ্ট বৃহৎ, বড় রকমের বৃহদাকারে তার জ্ঞানের ভাণ্ডার ছিল। When the age was in favor of war, his motto was Betty Pacifici, অর্থাৎ যখন সবাই যুদ্ধে মত্ত ছিলেন বা যুদ্ধ করব এরকম ধরনের একটা মোটিভ নিয়ে এগিয়ে যেতেন, সেই সময় তার বক্তব্য ছিল বেটি প্যাসিফিসি, তার মানে হলো ব্লেসড আর পিস মেকার্স, যারা শান্তি বজায় রাখে তারাই সবচেয়ে আশীর্বাদ পুষ্ট, এইটা তার মতামত ছিল, তার ধারণা ছিল। হি ওয়াজ অ্যান অ্যাডভোকেট অফ টলারেন্স, তিনি সবসময় সহ্য করা এবং একটা উদার মানসিকতা নিয়ে এগিয়ে যেতেন, তিনি কখনোই প্রতিহিংসার কথা বলেননি। হি অ্যালোন রিয়েলাইজ দ্য গ্রেট ভ্যালু অফ দ্য পলিটিক্যাল ইউনিয়ন অফ স্কটল্যান্ড অ্যান্ড ইংল্যান্ড, তিনি একমাত্র রাজা যিনি স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে রাজনৈতিক মেলবন্ধনের কথা বুঝতে পেরেছিলেন, উপলব্ধি করতে পেরেছিলেন। দিস ইউনিয়ন হাউএভার ওয়াজ অ্যাচিভড ইন 1707, যদিও 1707 সালে স্কটল্যান্ড এবং ইংল্যান্ড একসঙ্গে আসে। ইন ইংল্যান্ড সাম কল্ড হিম সলোমন অফ ইংল্যান্ড আউট অফ ফ্ল্যাটারি, অনেকে তোষামত করার জন্য তাকে ইংল্যান্ডের সোলোমন মানে সবচেয়ে ওয়াইজ ব্যক্তি ইংল্যান্ডের, এইটা বলেও অনেকে ডাকতেন তাকে। আনলাইক কুইন এলিজাবেথ ওয়াজ ল্যাভিশ ইন বাউন্টি, যদিও কুইন এলিজাবেথ অনেক বেশি অনুগ্রহ পরায়ণ ছিলেন, অনেক বেশি উদার দানশীল ছিলেন, তবুও তাকে অনেক বেশি করে মানে কিং জেমস দ্য ফার্স্টকে অনেকেই বেশ ভালো শিক্ষিত এবং তার সাথে সাথে উদার মানসিকতার বলে মনে করতেন, যদিও দান দাক্ষিণ্য কুইন এলিজাবেথ তার চেয়ে অনেক বেশি করতেন। His first ambition was to create a single unified monarchy, England, Scotland and Ireland, that he put in his first parliament. তিনি তার প্রথম যে পার্লামেন্ট সভা ছিল সেখানে প্রথম যে কথাটি তিনি বলেন যে তার একমাত্র ইচ্ছে হচ্ছে, উচ্চাকাঙ্ক্ষা হচ্ছে বা আকাঙ্ক্ষা হচ্ছে ইংল্যান্ড, স্কটল্যান্ড আর আয়ারল্যান্ডকে একত্রে নিয়ে এসে একটা সমাবেত সংযুক্ত একটা মনার্কি স্থাপন করা, রাজত্ব স্থাপন করা। He wanted common citizenship, citizen of Great Britain and an end to trade barriers, a pan-British court, elevation of Scots to the English peerage and Englishmen to the Scottish and Irish peerage. তিনি কী চেয়েছিলেন? সবার জন্য নাগরিকত্ব, মানে সমান নাগরিকত্ব হবে সবার এই ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডে, কেউ আলাদা আলাদা, কেউ ইংলিশ, কেউ আইরিশ, কেউ স্কটিশ বলে আলাদা আলাদা করে নামে পরিচিত হবেন না, তারা সবাই গ্রেট ব্রিটেনের অধিবাসী হবেন বলেই পরিচিতি তাদের লাভ করবেন বলে এটাই তার কথা ছিল, তিনি ভেবেছিলেন। এছাড়া তাদের মধ্যে 3 জায়গার মধ্যে যে ট্রেড ব্যারিয়ার্সগুলো ছিল, সিটিজেনশিপটা হলো, তার সাথে সাথে যে ব্যবসায়িক বিনিময়ের আদান প্রদানের যে সমস্যাগুলো ছিল সেগুলো দূর করার কথা বলেছেন। এছাড়া প্যান ব্রিটিশ কোর্ট মানে এমন একটা কোর্ট যেটা সংযুক্ত ব্রিটিশ আদালত, মানে সবাইকে নিয়ে সবার জন্য একটা আদালত তৈরি করার কথা তিনি বলেন। এছাড়া তিনি ইংলিশ পিয়ারেজকে আরও বেশি করে স্কটল্যান্ডে এবং স্কটিশ পিয়ারেজকে আরও বেশি করে ইংলিশ পিয়ারেজে, মানে অভিজাত সম্প্রদায়গুলোর মধ্যে মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছিলেন। ইংলিশ, আইরিশ আর স্কটিশ যে কি বলবো অভিজাত সম্প্রদায় আছে তাদের মধ্যে বেশি করে সম্পর্ক স্থাপনের কথা তিনি বলেছিলেন এবং চেষ্টাও করেছিলেন। As James I was the son of Queen Mary, who was an Orthodox Catholic, the English Catholics therefore had great expectations from him. On the other hand, the English Puritans had similar expectations as the king was brought up in Scotland's Puritan atmosphere. এইবার শুরু হলো ধর্ম আর রাজনৈতিক একটা টানাপোড়েন, যেটা এই সারাক্ষণ চলেছে ইংল্যান্ডের ইতিহাসে।
কি বলছে না, জেমস দ্য ফার্স্টের মা কুইন মেরি তিনি ছিলেন একজন গোঁড়া ক্যাথলিক রানী, যে কারণে ক্যাথলিক যে সম্প্রদায়ের মানুষজন আছেন ক্রিশ্চিয়ানদের মধ্যে, তারা খুব বড় এক্সপেকটেশন রেখেছিলেন যে তাদের স্বার্থ সিদ্ধির চেষ্টা করবেন জেমস দ্য ফার্স্ট। আবার জেমস দ্য ফার্স্ট বড় হয়েছেন পিউরিটান, মানে খুব কড়া একটা শাসনের মধ্যে থেকে তিনি বড় হয়েছেন, পিউরিটান সমাজে মানুষ হয়েছেন। তো স্কটল্যান্ডের যে পিউরিটান অ্যাটমসফিয়ার সেইটার মধ্যে তিনি লালিত পালিত হয়েছেন, সেই জন্য আবার পিউরিটানরাও এক্সপেক্ট করেছিলেন যে জেমস দ্য ফার্স্ট তাদের স্বার্থ সিদ্ধির কথা একটু বেশি করে ভাবনা চিন্তা করবেন। They also expected that the king should give up Elizabeth's religious policy, but neither the Catholics nor the Puritans of England could meet their goals through the king. কিন্তু এলিজাবেথ যে ভাবধারণা, তিনি ক্যাথলিক ধারণায় বেশি বিশ্বাসী ছিলেন, রোমান ক্যাথলিক, তো সেইটা ভেবেছিল যে পিউরিটানরা হয়তো জেমস দ্য ফার্স্ট আর মানবেন না। কিন্তু মুশকিল হলো জেমস দ্য ফার্স্ট না ক্যাথলিকদের দিকে ঝুঁকলেন না পিউরিটানদের দিকে ঝুঁকলেন। দ্য মিলিনারি পিটিশন প্রম্পটেড দ্য কিং টু কল দ্য লিডিং বিশপস, রিজাল্টিং ইন দ্য হ্যাম্পটন কোর্ট কনফারেন্স ওয়্যার হি মেড ইট ক্লিয়ার দ্যাট দ্য এক্সট্রিমিস্টস হ্যাড নো প্লেস ইন দ্য চার্চ। তিনি বলে দিলেন যারা এক্সট্রিমিস্ট, মানে যারা চরমপন্থী, তাদের কোনো জায়গা এখানে নেই। তিনি মিলিটারি পিটিশন 1603 এবং হ্যাম্পটন কোর্ট কনফারেন্স 1606 এই দুটোর মাধ্যমে খুব পরিষ্কারভাবে বলে দিলেন রাজা হলেন যে কোনো ধর্মগুরুর ওপরে এবং যে কোনো ধর্মের ওপরে, আর তাকে কোনো মতেই বেশি করে বিচলিত করা সম্ভব নয়। তিনি এটা খুব পরিষ্কারভাবে বলে দিলেন যে আমরা কোনো চরম ভাবাপন্থী মনোভাব নিয়ে এগিয়ে যাব না, আমরা ধর্ম সমন্বয় যেমন মানি, ঠিক সেরকমই আমাদের যে ক্রিশ্চিয়ানিটির মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে সেগুলোও তারা সমানভাবে যে যার মতো তেমন ভাবধারা নিয়ে এগিয়ে যেতে পারে, সেক্ষেত্রে কোনো বাধা দেওয়া হবে না এবং কাউকে আলাদা করে পৃষ্ঠপোষণা করা হবে না। He agreed to create better educated and better paid clergy. By far the greatest gift of the conference is the initiatives of the king for the authorized version of the Bible or King James's Bible 1611. তিনি চেষ্টা করেছিলেন উচ্চ শিক্ষিত এবং ভালো উচ্চবৃত্তিপ্রাপ্ত ক্লার্জি বা যারা পাদ্রি, সেই রকম ধরনের পাদ্রি তৈরি করতে। তিনি কোনো ধর্মে অন্ধ পাদ্রি তৈরি করতে চেষ্টা করেননি। তিনি সবসময় চেষ্টা করেছেন যে যাতে একজন উচ্চ শিক্ষিত এবং বেশ ভালো বৃত্তি পাবেন এরকম কেউ একজন সবসময় করবেন, মাথার ওপরে থাকবেন ধর্মগুরুদের মধ্যে। তো তিনি আরও বেশি করে পৃষ্ঠপোষণা করেছিলেন ধর্মের এবং সেই জন্য বাইবেল অনুবাদ করেছিলেন এবং এইটা সবচেয়ে বিখ্যাত তার একটা কাজের মধ্যে একটা। The next important event in the reign of James I is the Gunpowder Plot, November 5th, 1605. The king wanted a reconciliation of the Catholics and Protestants. Liberals of all churches took his offer seriously. He was ready to suspend or ameliorate the laws against the Catholics if they would take a binding oath of political obedience. But some disappointed Catholics plotted to kill him by blowing up the Houses of Parliament using gunpowder secretly stored in a cellar immediately beneath the House of Lords. কিন্তু এই যে যারা গোঁড়া তারা তো কখনোই কোনো কিছু মেনে নিতে পারেন না, তাই তারা কি করলেন, জেমস দ্য ফার্স্ট সহ তার যে হাউস অফ পার্লামেন্টের মেম্বাররা ছিলেন তাদেরকে গান পাউডার মানে বারুদের সাহায্যে উড়িয়ে দেবেন এই চেষ্টা করেন। এইটাই গান পাউডার প্লট নামে ইতিহাসে বিখ্যাত, যেখান থেকে আমাদের বিখ্যাত কবি টি.এস. এলিয়ট দ্য হলোম্যান লিখেছেন, সেখানে হলোম্যানে এই ব্যাখ্যাও দেওয়া আছে। এখানে গাই দ্য ফক্সের কথা, গাই দ্য ফক্স হলেন তিনি যিনি এই প্লটটা করেছিলেন। তো গান পাউডার প্লটের কথা বলা হচ্ছে। আসলে জেমস দ্য ফার্স্ট একটা সভা রেখেছিলেন যেখানে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক সবাই একসঙ্গে এসে একটা সমন্বয়ের মধ্যে দিয়ে এগিয়ে যাবে এরকম ভাবনা চিন্তা করা হয়, কিন্তু ক্যাথলিকরা এটা মেনে নিতে পারেননি। যদিও যারা একটু উদারপন্থী ক্যাথলিক এবং উদারপন্থী প্রোটেস্ট্যান্ট তারা রাজি ছিলেন এটাই আসতে, কিন্তু বেশ কিছু ক্যাথলিক তার এগেনস্টে প্লট করেন। দ্য প্লট ফেলড। গাই দ্য ফক্সের যে গান পাউডার প্লট ছিল সেটা ফেল হয়ে যায়, রাজা বেঁচে যান এবং রাজা সহ যারা এমপি পার্লামেন্টের সবাই বেঁচে যান। দ্য রেজাল্ট ওয়াজ দ্যাট, এর ফলে কি হলো, কিং পাস্ট এক্সট্রিম লজ অফ সিভিয়ারিটি অ্যাগেনস্ট দ্য রোমান ক্যাথলিক্স। এর ফলে রাজা একটা নীতি পাশ করলেন যেখানে তিনি বললেন যে চরম শাস্তি দেওয়া হবে কাদের না, রোমান ক্যাথলিকদের। রেগে গেছেন রাজা, তার কারণ রাজাকে অ্যাসাসিনেট করার কথা ভাবা হয়েছিল, মারার চেষ্টা করা হয়েছিল।
Guy the Fox was the leader of the plot. এই প্লটের লিডার ছিলেন গাই ফক্স. His plan was to kill the MPs and the king, capture the king's son, proclaim him the king of England, and then to organize a Roman Catholic government. তার ভাবনা চিন্তা ছিল তিনি রাজাকে মেরে দেবেন, রাজার সানকে মানে রাজার যে ছেলে তাকে বন্দি বানাবেন এবং নিজেকে ইংল্যান্ডের রাজা হিসেবে ঘোষণা করে সমাজে দেশে রোমান ক্যাথলিক গভর্নমেন্ট সরকার, রোমান ক্যাথলিক একটা ধর্মীয় সরকার চালাবেন, এই কথা তিনি ভাবনা চিন্তা করেন. Guy Fawkes Day, November 5th, however, become a day of celebration when the effigy of Guy Fawkes is burned to remind of the animosity between the Catholics and Protestant. তো 5th নভেম্বর ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টদের মধ্যে যে চিরশত্রুতা বিরূপ মনোভাবাপন্নতা রয়েছে সেইটা সেলিব্রেট করা হয় গাই দ্য ফক্সের নাম করে, তার কুশপুতুল পুড়িয়ে. তো তাকে হিরো হিসেবেই প্রায় সেলিব্রেট করা হয়, তিনি ক্ষমতা দেখিয়েছেন. T.S. Eliot alludes to Guy Fawkes in his The Hollow Man and praises him for his courage and determination. এই তো এখানে বলা আছে যে T.S. Eliot তার যে দৃঢ়তা, মানসিক যে দৃঢ়তা রয়েছে, সাহস রয়েছে, সেইগুলোকে আরও বেশি করে এনকারেজ করতে চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন উই মডার্ন ম্যান আর দ্য হলো ম্যান. আমরা ফাঁকা, আমরা ফোঁপড়া, আমরা যা রেজলিউশন নিই সেগুলো আমরা রাখতে পারি না, গাই ফক্সের মতো আমরা হতে পারি না, আমরা ঠিক হোক ভুল হোক ঠিক যেটা আমরা ডিসাইড করি সেটাই করার কথা ভাবতেও পারি না, আমরা সব কিছুই একটা মেরুদণ্ডহীনভাবে সমাজের মধ্যে বাস করছি, আমরা সবাই হলো ম্যান, ফাঁপা ম্যান, ফোঁপড়া ম্যান. James's view that the king is answerable only to God and none else. জেমস দ্য ফার্স্ট তিনি বিশ্বাস করতেন যে রাজা একমাত্র জবাবদিহি করতে পারে ঈশ্বরের কাছে, আর অন্য কারোর কাছে না. And that he is free to violate the law of the land were no more sustainable. আর সেই জন্যই রাজার কোনো রকম মানে অবাধ গতিবিধি ছিল. তিনি জমির যে নীতি, তারপরে যে কোনো ধরনের স্থিতিশীলতা বজায় রাখার যে কোনো নীতি যা যা ছিল তিনি ইচ্ছে মতো ভাঙতে পারতেন. তিনি কারোর কথা শুনতে খুব একটা ব্যস্ত ছিলেন না, তার কোনো মাথা ব্যথা ছিল না. এক্সপ্যানশন অফ ট্রেড and commerce, peace and discipline in the country, Puritan attitude to life prompted the people to question this divine right and absolute power of the king. এইবার তিনি কি করতে শুরু করলেন না, ব্যবসা বাণিজ্য ছড়িয়ে দেওয়া থেকে শুরু করে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এই সব কিছুর ক্ষেত্রে একটা পিউরিটান অ্যাটিটিউড তিনি বজায় রাখতে শুরু করলেন. মানে বলা যেতে পারে একটু বেশি উদার মনোভাব তার ছিল বেশিরভাগ ক্ষেত্রেই. এবং যে রাজার অবাধ ক্ষমতা, এইটার সম্পর্কে মানুষজন আস্তে আস্তে একটু বিরূপ মতবাদ রাখতে শুরু করলেন, তাদের একটু বিরক্ত লাগতে শুরু করলো জেমস দ্য ফার্স্টের অ্যাটিটিউড. The great continental event of the 30 Years' War broke out in Germany. 30 বছরের যুদ্ধ, এইগুলো একটু ইতিহাসে দেখে নিতে পারো. 1618 থেকে 48 সাল পর্যন্ত গুগল খুঁজলেই দেখতে পাবে কী কী রয়েছে. এই 30 Years' War যেটা চলেছে, এটা ওয়াজ হবে না, ওয়ার হবে, WAR, ওয়ার, জার্মানিতে শুরু হয়. জার্মানি দেন কনসিস্টেড অফ সাম 300 স্টেটস. সেই সময় প্রায় 300 রাজ্য ছিল জার্মানির আন্ডারে. অ্যান্ড জেমস ডটার এলিজাবেথ ওয়াজ ম্যারিড টু ফ্রেডরিক, আ কিং অফ ওয়ান অফ দ্য স্টেটস. এবং সেখানকার একটা রাজ্যের রাজা ফ্রেডরিক, তার বিয়ে হয়েছিল জেমস দ্য ফার্স্টের মেয়ে এলিজাবেথের সাথে. বাই দ্য ওয়ার ফ্রেডরিক লস্ট হিজ ক্রাউন. রাজা ফ্রেডরিক মানে জামাই, জেমস দ্য ফার্স্টের জামাই ফ্রেডরিক এই যুদ্ধে নিজের রাজত্ব হারান. The Protestant subjects of England wanted the king to help his Protestant son-in-law, but James planned to marry his son Charles to the Princess of Spain, and by the help of the Spanish king, he could restore Frederick to his position. এবার এই মুহূর্তে আমরা জানি ফ্রেডরিক একজন প্রোটেস্ট্যান্ট ছিলেন, তো প্রোটেস্ট্যান্টের সাহায্য করার কথা, অবশ্যই জামাইকে সাহায্য করার কথা শ্বশুরমশাইয়ের ভাবা উচিত. সেই রকমই ভাবনা চিন্তা করতে শুরু করেন প্রোটেস্ট্যান্ট যারা ভাবধারার মানুষজন ছিলেন ইংল্যান্ডে তারা. কিন্তু সেই সময় আবার জেমস দ্য ফার্স্টের মাথায় অন্যরকম ভাবনা চিন্তা চলছে. তিনি দেখলেন ডিরেক্টলি যুদ্ধে ইনভলভ হয়ে যদি নিজে হেরে যায় এবং তার সঙ্গে সঙ্গে জামাইয়ের সাথে সাথে নিজেরও যদি ক্ষতি হয়ে যায় তাহলে মুশকিল. তাহলে শক্তি বাড়ানো যাক. কী করে শক্তি বাড়ানো যায়? না, বিবাহ সম্পর্কে আবদ্ধ করতে হবে বড় ছেলে
চার্লসের সঙ্গে বিয়ে দিতে হবে স্পেনের রাজকন্যার, তাহলে স্পেনের রাজা আমাদেরকে সাহায্য করবেন, নিজের জামাতা চার্লসকে সাহায্য করবেন, এবং তার সাহায্যে আমরা কি করতে পারবো, ফ্রেডেরিককে তার পুনর্শাসন পুনর্রাজত্ব তার ফেরত দিতে পারবো। In the first parliament 1611 of James discussed the question of taxation and extra duties. এইবার 1611 সালে জেমস দ্য ফার্স্ট প্রথম পার্লামেন্টের সভা ডাকলেন এবং তখন তাকে তো কর এবং এক্সেস যে খাজনা কর এইসবগুলোর কথা জিজ্ঞেস করা হলো। ইট ওয়াজ ডিজলভড ইন 1611 অ্যান্ড ফর দ্য নেক্সট 10 years দেয়ার ওয়াজ নো পার্লামেন্ট এক্সেপ্ট ইন 1614। 10 বছর 1611তেই ওই পার্লামেন্টের সভা খারিজ হয়ে যায় এবং তারপরে আর প্রায় 10 বছর কোনো পার্লামেন্টের সভা ডাকা হয়নি, শুধুমাত্র একবার 1614 সালে একবার ডাকা হয়েছিল। দ্য থার্ড পার্লামেন্ট ওয়াজ কল্ড ইন 1621। 1621 সালে তৃতীয়বারের জন্য পার্লামেন্টের সভা ডাকা হয়। It was on raising money to support the Protestant cause. It also revived the right of impeachment. This parliament also tried the bribe case against Francis Bacon, the chancellor. Bacon was deprived of chancellorship and he died shortly afterwards. The fourth parliament of 1624 resolved the issue of declaring war on Spain. On March 27, 1625, the old king died. Old king মানে এখানে জেমস দ্য ফার্স্টের কথা বলা হচ্ছে। 1621 সালে যে পার্লামেন্টের সভা ডাকা হয়েছিল সেটার মূল লক্ষ্য ছিল বেশ টাকা পয়সা কিছু তুলে আনা, মানে ইট ওয়াজ অন রেজিং মানি টু সাপোর্ট প্রোটেস্ট্যান্ট কজ। প্রোটেস্ট্যান্ট যে মানুষজন আছেন তাদের স্বার্থ রক্ষার জন্য, স্বার্থসিদ্ধির জন্য বেশ কিছু কাজকর্ম করার জন্য টাকা পয়সা তোলা, ফান্ড রেজ করা, এইটার কাজ ছিল। তো এটা আরও একটা কাজ করে এই সময়, সেটা হচ্ছে ইমপিচমেন্ট, কাউকে অপসারণ করার ক্ষমতা যে পার্লামেন্টের হাতে থাকবে সেইটাও পাশ করানো হয়, সেই বিলটাও পাশ করানো হয় এবং তার ফলে ফ্রান্সিস বেকন যিনি কিনা চ্যান্সেলর ছিলেন, তিনি ঘুষ খাওয়ার অপরাধে পার্লামেন্টের দ্বারা অপসারিত হন, ইমপিচড হন এবং সেই সময়ই 1924 সালে স্পেনের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল সেটাও সমাপ্তি ঘটানো হয়। 27 মার্চ 1625 সালে জেমস দ্য ফার্স্ট মারা যান। টু সাম আপ, একত্রে আমরা যদি বলি জেমস দ্য ফার্স্টের সম্পর্কে তাহলে বলতে পারবো উই ম্যাট সে দ্যাট জেমস দ্য ফার্স্ট ফেল টু ইউনাইট ইংল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড অ্যান্ড অলসো ফেল টু রিকনসাইল দ্য ক্যাথলিক্স অ্যান্ড প্রোটেস্ট্যান্টস। Elizabeth had left a debt of 4 lakh pounds and James made it 1 million by 1624. The authorized version of the Bible is his singular contribution to the world. All his erudition and experience were thus of no avail when he ruled England. That is why the French king once called him the wisest fool in Christendom. তো একত্রে বলা যায় জেমস দ্য ফার্স্ট যে চিন্তাগুলো করেছিলেন তার মধ্যে একটা ছিল ইংল্যান্ড এবং স্কটল্যান্ডকে একত্রে আনা এবং ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টদের একত্রে আনা, দুটোই তিনি ব্যর্থ হন, কোনোটাই তিনি করতে পারেন না। এলিজাবেথ রাজত্বকালে 4 লাখ পাউন্ড ধার রেখে গেছিলেন, জেমস সেটাকে বাড়িয়ে 1624-এ 1 মিলিয়ন পাউন্ডে নিয়ে যান এবং তার কাজের মধ্যে বলতে গেলে অথরাইজড ভার্সন অফ বাইবেল যেটা তিনি অনুবাদ করিয়েছিলেন সেইটাই একমাত্র সব থেকে বড় ছাপা কাজ হয়েছিল সেই মুহূর্তে, যেটা লোকের ঘরে ঘরে প্রত্যেকে বাইবেলটা পড়ার, বাইবেলটা হাতে দেখার, হাতে পাওয়ার, ছুঁয়ে দেখার, পড়তে পারার একটা সম্ভাবনা পেয়েছিলেন। এছাড়া তার যত পাণ্ডিত্য, এরুডিশন বা এক্সপিরিয়েন্স, তার যত পাণ্ডিত্য এবং যত তার অভিজ্ঞতা সব কিছুই ব্যর্থ হয়, কোনো কিছুই ইংল্যান্ডের স্বার্থে, ইংল্যান্ডের জন্য, ইংল্যান্ডের কাজে ব্যবহার করা সম্ভব হয় না। তাই অনেকে, বিশেষ করে ফ্রেঞ্চের রাজা তাকে একবার বলেছিলেন যে ক্রিশ্চিয়ানিটির ইতিহাসে তিনি সবচেয়ে বোকা, যিনি জ্ঞানী বোকা, তাকে বলা হয়েছে জ্ঞানী বোকা এই ক্রিশ্চিয়ানডমের, পুরো ক্রিশ্চিয়ান সমাজের সবচেয়ে জ্ঞানী বোকা। এই হলো জেমস দ্য ফার্স্ট।